আজকে আমরা ডুয়ার্স ভ্রমণের শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। সবুজে ঢাকা পথ পেরিয়ে আজ দাঁড়িয়ে আছি অসংখ্য স্মৃতি আর মন ভরা সৌন্দর্যের সামনে। এই ভ্রমণের অন্তিম সফরে এসে হঠাৎ মনে হলো এই সৌন্দর্য তো চেনা নয়। হাওয়ার গন্ধ, পাহাড়ের রং, মানুষের হাসি, সব কিছুই যেন আমাদের সীমান্তের গণ্ডি পেরিয়ে আরও একটু দূরের কথা বলছে। আমাচু নদীর নীল জলে ভেসে যাওয়া দুপুর, পাঁচু ঝর্ণার সাদা তুলোর মতো ঝরে পড়া জল, হ্যাঙ্গিং ব্রিজের দোলানো বাতাস আর তাসিজলিং মনেস্ট্রির গভীর শান্তি। তার সাথে রয়েছে রিসর্ট থেকে রাতের অন্ধকারে বাইসন দেখার অভিজ্ঞতা ও চিলাপাতার জঙ্গলের চারটি গন্ডার দেখার আনন্দের গল্প। তাহলে আর দেরি না করে চলুন আজকের ডুয়ার্স সিরিজের পঞ্চম তথা অন্তিম পর্বটি শুরু করা যাক। মিস্টার এন্ড মিসেস মায়নাদের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম। শুভ সকাল সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের ফোর্থ ডে। তো আমরা আজকে এখান থেকে জলদাপাড়া থেকে বেরোচ্ছি না ঠিক, তবে এখন জলদাপাড়া থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন যে রিসর্টে ছিলাম অর্থাৎ গ্রিন টাচ রিসর্ট থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি ফুয়েনসিলিং এর দিকে অর্থাৎ ভুটানের দিকে। এবার ফুয়েনসিলিং এর ওখানে 3টে এমনি স্পট আছে, তো সেই স্পট গুলো দেখার পর যদি পসিবল হয়, পারমিটের ব্যাপার আছে, তো আমরা নিজেরাও যেহেতু ফার্স্ট টাইম তো আমরা জানি না, তো দেখা যাক থিম্পুতেও যদি যাওয়া যায় তাহলে আমরা থিম্পুটাও কভার করার চেষ্টা করব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের গাড়ি কিন্তু ভুটান অবধি যাবে, ওখান থেকে ওদের গাড়ি নিয়ে আমাদেরকে বাকিটা আমাদের গাড়িও যেতে পারে ভুটানে, কিন্তু ওখানে পারমিট করতে হবে এবং প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, লাইক ব্যাক করা যাবে না বা ধরুন হর্ন দেওয়া যাবে না, স্পিড লিমিটের একটা ব্যাপার আছে, তো অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশনস বিকজ ওটা একটা আলাদা কান্ট্রি, দ্যাটস ওয়াই আমরা রিস্কটা নিচ্ছি না, বিকজ বেকার ওখানে কোনো হেনস্থায় পড়তে হোক আমরা চাই না সেটা। তো সেই জন্য আমরা ওখানকারই একটা গাড়ি নিয়ে ওই ঠিক বর্ডারের সামনে আমাদের গাড়িটাকে পার্ক করে ওখানে ব্যবস্থা আছে যে ওখান থেকে ওদেরই গাড়ি নিয়ে আমরা কিন্তু বাকিটা কভার করব। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে, আজকে কি স্পট কভার করতে পারি, আপনাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে বলে রাখি, যদি ডুয়ার্স আসতে গিয়ে বা লাভায় এসে মনে হয় আপনারা ভুটানে ভিজিট করবেন, ফুয়েনসিলিং এ ভিজিট করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় সাথে ভোটার আইডি কার্ডটা তো একদম ইম্পর্টেন্ট রাখবেনই, তার সাথে ড্রাইভিং লাইসেন্স এবং আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট, এগুলো কিন্তু ক্যারি করবেন। আর তার সাথে আধার প্যান এগুলো ক্যারি করতেও পারেন এক্সট্রা হিসাবে, কিন্তু ভোটার আইডি কার্ডটা মাস্ট, ওটা ক্যারি করবেনই। আর যদি পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেগুলো অবশ্যই ক্যারি করবেন। এগুলো কিন্তু লাগে, অফকোর্স পারমিটের জন্য তো এগুলো লাগবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমি বলে রাখলাম, এটা কিন্তু মনে রাখবেন, খেয়াল। আমরা এখন ভুটানে ঢুকে পড়েছি, এখন ফুয়েনসিলিং এ ঘুরছি। আমরা ফুয়েনসিলিং এর বাইরে যেতে পারবো না, তার কারণ হচ্ছে এখানে আমরা নর্মাল পারমিটে ঢুকেছি, এসডিএফ বানাইনি। এসডিএফ বানালে পার হেড 1200 টাকা করে পার ডে লাগবে ফুয়েনসিলিং এর বাইরে ঘোরার জন্য। আর এখানে হচ্ছে রুলসটা হচ্ছে ওখানে 3 নম্বর গেট থেকে ঢুকে প্রথমে তোমাদের এন্ট্রি করিয়ে ভোটার আইডি কার্ড লাগবে, এন্ট্রি করিয়ে ফুয়েনসিলিং ঘুরতে পারবে। আর যদি পুরো ভুটান ঘুরতে যাও বা ফুয়েনসিলিং এর বাইরে এসে হয় তাহলে এসডিএফ বানাতে হবে, যেটা 1200 টাকা করে পার হেড পড়বে, সেটা বানিয়ে তারপরে ঘুরতে পারবে। কিন্তু 24 আওয়ার্স, হ্যাঁ কাছাকাছি ভিউ ভিজিট করার মতো থিম্পু আর পারো ছিল, যেটা যাতায়াতেই সময় চলে যেত, মিনিমাম 2-3 দিন থাকলে তবে সেটা হচ্ছে ওয়ার্থেড ছিল। তা ওই জন্য এনারাই সাজেস্ট করলো যে শুধু ফুয়েনসিলিং ঘুরে নিন। ওটা ভুটানে আমরা সামনে ভুটান গেটের সামনে গাড়ি রেখে আমরা ভুটানের ভেতরে ঢুকে ট্যাক্সি ধরে ঘুরছি। 4টে ভিউ পয়েন্ট ঘোরাবে, 2000 মতো নিচ্ছে। আর এখন বিভিন্ন রেস্ট্রিকশনস আছে ভুটানে ড্রাইভিং, ওই জন্য আমি ফার্স্ট টাইম যেহেতু এই গাড়ি নিয়ে ঢুকলাম, ইন্ডিয়া গেটের সামনেই আমি গাড়ি রেখে দিয়েছি। পাহাড়ে আমাদের ওঠা উঠতে দেবে না, কারণ পাহাড়টা হচ্ছে ফুয়েনসিলিং এর বাইরে, তা এইখানে উঠতে গেলে আমাদের সেই দিয়ে বানাতে হবে, তা যেটা পুরো দিন না ঘুরলে ঠিক খরচা থাকবে, 4-5 দিন না থাকলে হ্যাঁ ঠিক খরচা উঠবে না। প্লাস আমাদের কালকে আবার এলিফ্যান্ট সাফারির বুকিং আছে, তা আমাদের চিলাপাতাতে আজকেরই ফিরতে হবে আমাদের, ওই জন্যে তাড়াহুড়ো করে আজকেরই ঘুরে। হ্যাঁ, নিজেদের গাড়ি নিয়ে আসলে ফুয়েনসিলিং এ তো আপনারা ঘুরতে পারবেন, কিন্তু যদি ফুয়েনসিলিং এর বাইরে যেতে হয় তখন 4500 টাকা করে পার ডে ট্যাক্স দিতে হবে। প্লাস আপনাদের ছাড়া যে কজন যাবেন তাদের পার হেড 1200 টাকা করে খরচা সাপেক্ষ আছে। আমরা এখন ভুটানের ফার্স্ট যে ভিজিটিং স্পটটা সেখানে আছি, সেটা হচ্ছে আমাচু রিভার, হ্যাঙ্গিং ব্রিজও আছে এখানে।
আমরা যাব সেটাতেও। আর যেটাকে ইন্ডিয়াতে বলা হয় তোরসা, সেই তোরসাই এখানে আম আছে। এটা চায়না থেকে উৎপত্তি এর, চায়না থেকে এটা বয়ে বয়ে ভুটান হয়ে দেন ইন্ডিয়াতে প্রবেশ করেছে। মানে ভাবুন একটা নদী কত জায়গা দিয়ে বয়ে চলেছে, যাক চায়নাতেও হয়তো এর একটা অন্য নাম আছে। খুব সুন্দর লাগছে। এক্ষুনি আমরা হ্যাঙ্গিং ব্রিজেও যাবো, সেখানে ওরা একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। ওদিকটা একটু দেখিয়ে দেয়। এখান থেকে ভিউটা একবার দেখুন। হ্যাঙ্গিং ব্রিজ থেকে ভিউটা আপনাদের ক্লিপের মাধ্যমে দেখিয়েছি। আর এইখান থেকে মানে ব্রিজের ওপর থেকে হ্যাঙ্গিং ব্রিজ এবং নিচের যে আমাদের নদী, কি অপূর্ব দৃশ্য লাগছে, মানে মারাত্মক। এখন আমরা পাঁচু ওয়াটারফলের সামনে আছি। এটাও একটা খুব ভালো স্পট। আর এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু মোমো খাবো। দেখা যাক কিরকম টেস্ট লাগে। খুব সুন্দর লাগছে জায়গাটা। এখন আমরা আছি তাশি চোলিং মনেস্ট্রিতে। এখন মনেস্ট্রির ভেতরে একদম আমরা কিন্তু শুট করতে পারবো না, একদম ভেতরে গিয়ে, কিন্তু বাইরেটা আমরা দেখাতে পারবো। মানে কি বলবো, অনবদ্য। যে কটা মনেস্ট্রি আমরা আজকে কাল থেকে দেখে আসছি, লাভার ওখান থেকে, পরশু থেকে, মানে গত পরশু থেকে, সেগুলোই অসাধারণ অসাধারণ সব। কত সুন্দর মনেস্ট্রিটা, অপূর্ব। এখন আমরা আছি হচ্ছে গোয়েনপা ভিউ পয়েন্টে। এর আগে আমরা তাশি চোলিং মনেস্ট্রিতে ছিলাম। তাশি চোলিং মনেস্ট্রিতে একটা কথা বলতে ভুলে গেছি, এন্ট্রি ফি লেগেছে 20 করে পার হেড, মানে হচ্ছে 40, দুজনের 40 টাকা লেগেছে। আর এখানে এন্ট্রি ফি লাগলো 30 করে পার হেড, মানে দুজনের মিলিয়ে লেগেছে 60 টাকা। এই ভিউ পয়েন্টে যেটা মেন সেটা হচ্ছে এখানে পুরো ইন্ডিয়া আর ভুটানের পুরো ভিউটা দেখা যাবে। এরকম গোল করে ঘুরতে হবে এবং সেই গোল করে ঘুরে পুরো ভিউটা দেখতে পাওয়া যাবে। এখানে কিন্তু প্রচন্ড রোদ। আমরা কিন্তু এসছি হচ্ছে জুন মাসের ফার্স্ট উইকে, মানে আজকে হচ্ছে 8 তারিখ জুন মাসের। আর গরম কিন্তু প্রচন্ড পরিমাণে, তাপ প্রচন্ড। মাঝখানে একটু টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল, আর কিন্তু বৃষ্টিরও কোনো দেখা নেই। খুব রোদ এখানে, প্রচন্ড। তো ভালো লাগছে। রোদের মধ্যে ঘুরতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ভিউ গুলো দেখে সেগুলো সব ভুলে যাচ্ছি। প্রচন্ড রোদেও হাঁপাতে হাঁপাতে আমরা এত অব্দি এলাম। অনেকটা ঘুরলাম মনেস্ট্রির ওপরটা এত গরমে। আর এখানে দৃশ্যটাও খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে।
আজকের লাস্ট ডেস্টিনেশন। কিন্তু কালকে আরেকটা আমাদের কি বলবো, আরেকটা চমক আছে, সেটা হচ্ছে আমরা কালকে যাব চিলাপাতার এলিফ্যান্ট সাফারিতে। আমাদের জলদাপাড়াটার ইচ্ছা ছিল, জলদাপাড়াটায় যদি করতে যেতাম তাহলে, যাই হোক সেই ডিটেলসটা আমি কালকেই আপনাদেরকে বলবো। কালকে সকাল সকাল আমরা চিলাপাতার ইয়েতে যাব এবং তারপরে সাফারিটাতে যাব, যেটা হাতটা এলিফ্যান্ট সাফারি। তারপরে আমরা রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। দিনটা খুবই দুঃখের কালকের, কি করা যাবে আর। তবে সকালবেলা আরেকটু একরাশ আনন্দ এবং বাড়ি যাওয়ার পথে একরাশ স্মৃতি নিয়ে যেতে হবে। যাই হোক, আজকে ভুটানের লাস্ট স্পট এটাই ছিল কভার করার মতো, কারণ আমাদেরকে আর উপরে উঠতে দেবে না। আমরা আমাদের ড্রাইভারকেও রিকোয়েস্ট করলাম, কিন্তু উনিও বললেন যে আর পসিবল নয়, কারণ পারমিট থাকলে হতো। এবার থিম্পু যেতে তো আমরা বেকার, ওটা আমাদের একদমই লস হয়ে যাবে। একদিনে ঘোরাও হবে না, 4 ঘন্টা যাওয়া 4 ঘন্টা আসা, আমরা ঘুরবো তার মাঝখানে ধরুন 1-1.5 ঘন্টা, তো কি করে পসিবল। কারণ কালকে আবার আমাদের আজকেই চিলাপাতার টিকিটটা আমাদেরকে কাটতে হবে সন্ধ্যে 6টার মধ্যে। তো অনেক কিছু হচপচ একটা ব্যাপার, তো আমাদেরকে একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে, চিলাপাতার টিকিট রিসিভ করবে কাটতে হবে কালকে, যাতে এলিফ্যান্ট সাফারি করতে পারি। তাই আজকে থিম্পুটা একেবারেই ক্যান্সেল করলাম। আর থিম্পুর পারমিট নেই বলে আর অন্য কোথাও আমরা ঘুরতে পারবো না। তো আজকে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে অরণ্য রিসর্টটি আছে, সেইখানে প্রপার্টিটা আছে, সেই প্রপার্টিতেই আছি আমরা। কটেজ রুমটা পেয়েছি এবং এটা হচ্ছে কটেজ 5। ওখানে 4 আছে, এই দিকে 3 মনে হয় আছে, এরকম পরপর আছে। 5 মানে 4 3 2 1, আর এটা 5। এটা হচ্ছে সবার শেষ, কিন্তু সব থেকে বেশি উঁচু 5টাই, আর এটা হচ্ছে সব থেকে পুরনো। ঠিক আছে, এটা আমরা পেয়েছি, লাকিলি পেয়েছি। আমাদের 2 দিনই এখানে থাকারই কথা ছিল, কিন্তু আমরা আনফরচুনেটলি 2 দিনের জন্য বুকিং পাইনি। আমরা ওয়েবসাইট থেকে কিন্তু আমরা বুক করিনি, আমাদের ট্রাভেল এজেন্ট করে দিয়েছে। যদি আপনারা করতে চান 3 মাস আগে থেকে ওয়েবসাইটে বুকিং স্টার্ট হয়ে যায়, তো আপনারা কিন্তু 3 মাস আগেই থেকে এটা নোটিশ রাখবেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটেই আপনারা এখানে সবকিছু পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। আসুন রুমটা দেখিয়ে দিই। কটেজ 5, এখানে সুন্দর একটা কাবার্ড আছে, আর এদিকে হচ্ছে একটা এমনি, এখানে একটা সাইড টেবিল আছে, এখানে একটা বেডটা কুইন সাইজ বেড আছে, একটা সোফা আছে, ওখানে আরেকটা টেবিল আছে টি টেবিল টাইপের, এখানে আরেকটা টেবিল আছে যেখানে আমরা বসে, যদি রুমে আমরা ডিনার আনাই তাহলে এখানে বসে আমরা ডিনারটাও সেরে ফেলতে পারি। ওখানেও একটা সাইড টেবিল আছে, ওইদিকে একটা মিরর আছে, আর এইদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটাও মোটামুটি ক্লিন, খুব খারাপ অবস্থা না, ভালো ভালো অবস্থায়। এখানে যা যা অ্যামিনিটিস থাকার কথা বাথরুমে তাই আছে, হ্যান্ড ওয়াশও একটা দিয়েছে, আর মোটামুটি ক্লিন বাথরুম। আর হচ্ছে এখানে টিভি আছে, এসি, এখানে 2টো উইন্ডো আছে, 2টো উইন্ডো, বড় বড় উইন্ডো, ওখানে আরেকটা উইন্ডো আছে। তো পুরো ঘরটাতেই খুব সুন্দর, এখানে আরেকটা উইন্ডো আছে, এবং প্রত্যেকটাই হচ্ছে আমাদের ভাগ্যে যে কটেজটা পড়েছে প্রত্যেকটাই হচ্ছে আমরা জঙ্গলের সাইডটা দেখতে পাবো। আর যেটা মেন আকর্ষণ বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ব্যালকনিটা থেকে একবার দেখুন, সম্পূর্ণটা কি সুন্দর ভাবে দেখা যাচ্ছে, দারুণ ভাবে এনজয় করতে পারবে। এখানে একটা আবার টি টেবিল টাইপের দেওয়া আছে, যেখানে আমরা স্ন্যাক্স বা সন্ধ্যের চাটা এখানে আমরা এনজয় করতে পারবো। ওখানে ওই জিপগুলো যাচ্ছে, ওখানে ওরা জলদাপাড়া সাফারি করতেই যাচ্ছে। আমরা কিন্তু জলদাপাড়া সাফারিটা করছি না, আমরা কালকে চিলাপাতা সাফারিটা করছি। এখান থেকেই আমরা সেখানে বেরোবো চিলাপাতাটা। আজকে আমরা সেই টিকিটটা কালেক্ট করতে যাব। সন্ধ্যে 6টার সময় কিন্তু বুকিং টিকিট কাউন্টারটা ওপেন হয়, সন্ধ্যে 6টাতেই আমাদেরকে যেতে হবে, সেই জন্য আমরা আগে যেতে পারবো না। এই হচ্ছে আজকের কটেজ আমাদের, আজকের মতো এখানেই থাকবো, কালকে তো আবার বাড়ির পথে।
আমরা এখন চিলাপাতা ফরেস্টে আছি। চিলাপাতা কোদাল বস্তির দিকে চেক পয়েন্টে যাচ্ছি এলিফ্যান্ট সাফারির জন্য। সকালবেলা আমরা 7:30 স্লটটা বুক করেছিলাম, তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি ওটা দেখবো বলে। দেখা যাক কি দেখতে পাওয়া যায়, কারণ আগের দুটো সাফারিতে তো কিছু দেখতে পাইনি। তবে কালকে রাত্রে আমাদের কটেজের পেছনে প্রচুর বাইসন এসেছিল। কটেজে আছে সেটা হচ্ছে অরণ্য, যেটা জলদাপাড়ায়। তো সেই কটেজেরই একদম পেছনে আমরা বাইসন, প্রচুর পরিমাণ বাইসন দেখেছি, প্রায় 12-14টা বাইসন একসাথে, এবং অনেকক্ষণ ধরে দেখেছি এবং বারবার গিয়ে দেখেছি, কিন্তু ওদেরকে ডিস্টার্ব করা হচ্ছিল, তাই 3বারের বেশি আমরা যাইনি। তবে দেখে মন করে না, কিন্তু সেটা উচিত না, তাই 3বার খুব কম আলো ফেলেই, চোখে একেবারেই আলো ফেলিনি। এবং ওখানকার গাইডরাই আমাদেরকে তাদের মতো করে, এখানে দেখুন না কত বাঁধন রাস্তা ক্রস করছে। যাই হোক, তো আমরা বাইসন দেখেছি। যাই হোক, আর এখানে টিকিটের চার্জেস কত? টিকিটের চার্জেস কোনো সময় আগে 1200 ছিল, এখন তো 1000 বলছে। আচ্ছা, 1000 টাকা করে চার্জেস বলছে। যেহেতু আমাদের ট্রাভেল এজেন্সি কেটে দিয়েছে টিকিটটা, তাই 1000 টাকাই হবে এখন টিকিটের প্রাইস। আর টাইমিংস গুলো একটু বলে দেন। টাইমিংস সকাল বোধহয় 5:30, 6:30, 7:30 এরকম করে আছে। এই হচ্ছে চেকপোস্ট, এখান থেকেই আমাদের সাফারি, হাতি সাফারি স্টার্ট হবে। দাদা গাড়ি কোথায় রাখবো? কি আছে একটু বলুন। কার সাফারি না এলিফ্যান্ট সাফারি? এলিফ্যান্ট সাফারি আর কার সাফারি দুটোই বলুন। এলিফ্যান্ট সাফারি আপনার ওই ফার্স্ট ট্রিপটা আপনার 5:30টা, আর সেকেন্ড ট্রিপ আপনার 6:30টা, আর থার্ড ট্রিপ 7:30টা। আচ্ছা, তারপরে আপনার জিপ সাফারি হয় আপনার ওই ফার্স্ট ট্রিপ 5:30টা, আর সেকেন্ড ট্রিপ আপনার মর্নিং এ 7:30টা। আচ্ছা, তারপরে আপনার বিকালে আপনার কার সাফারি হয় আপনার 2টোর সময় আর 4টার সময়। আর টিকিটের কস্টিং একটু বলে দিন। টিকিট আপনার এখন তো আপনার এলিফ্যান্ট সাফারিতে পার হেড 1000 টাকা করে নেওয়া হয়, তারপরে আপনার গাইড 350 টাকা, এইটুকু মাত্র। আচ্ছা, আর জিপ সাফারি গুলো আপনার এখন তো অনলাইন সিস্টেম বন্ধ হয়ে গেছে, তো এখন জিপ সাফারিতে আপনার শুধু আপনার জিপ সাফারিতে আপনার জিপসি ভাড়াটা 1500 টাকা, আর গাইড 350, আর জিপসির মধ্যে আপনার ওই 850 টাকা শুধু লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে, এখান থেকে আমরা হাতি সাফারি স্টার্ট করব। এই যে হাতিটা দেখতে পাচ্ছেন, এতেই কিন্তু আমরা চড়বো আর কি। আজকে আমাদের যাত্রার শেষ দিন, আমরা বাড়ির ফেরার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিয়েছি। অরণ্য রিসর্ট ছেড়ে দিয়েছি আজকেই, মানে চেক আউট করে নিলাম। আর আজকে আমরা দেখেছি 4টে রাইনো, আপনারা দেখলেন। সেই 4টে রাইনো ওর মধ্যে একটা ছিল কুচকে বাচ্চা, আর একটা ছিল জলের মধ্যে ডুবে, হর্নটা বেশ বড় ছিল। তো বুকে এক রাশ আনন্দ নিয়ে, মুখে এক রাশ হাসি নিয়ে আমরা বাড়ি ফিরছি। নিরাশ হতে হয়নি, ভগবান কিছু অন্তত আমাদের ভাগ্যে দিয়েছেন। যাই হোক, কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। ডুয়ার্সে ঘুরতে এলে সবার প্রথম মাথায় রাখবেন, আপনারা যে রিসর্টটা বুক করছেন সেটা হতে হবে অরণ্যের মাঝামাঝি জায়গায় অথবা একদম কাছাকাছি জায়গায়। আমরা প্রত্যেকটাই ছিলাম হচ্ছে পুরো কিন্তু জঙ্গলের একদম কাছাকাছি জায়গার রিসর্ট গুলোতে। তার মধ্যে অরণ্য হচ্ছে বেস্ট, গজকামিনীও খুব ভালো, আর গ্রিন টাচটা হচ্ছে চা বাগানের সামনে একদম রিসর্টটা, ওটাও ভালো। তো মোটামুটি যে কটা রিসর্টে ছিলাম, আর আরেকটা রিসর্টে তো আমি কথা বলেই দিয়েছি, মানে গরুমারা নেস্টের কথা বলছি, সেটা তো একটু বলেই দিলাম যে এইটা। তো প্রত্যেকটার মোটামুটি রিভিউ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে কি প্রেফারেন্স, আপনারা কোনটা আপনারা
জঙ্গলে আপনারা যদি থাকতে চান তাহলে কি বলুন তো, যেমন এই অরণ্য রিসর্ট থেকে হাতি দেখা গেছে, আগের দিন অন্য গেস্টরা দেখেছে, আমরা বাইসন দেখেছি বারবার, আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে ওনারা লাইট ফেলে ফেলে দেখাচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা যদি ঘুরতে আসেন জঙ্গলে তাহলে এই রিসর্টে বসে বসে যদি হাতি দেখতে পেয়ে যান বা হরিণ বা বাইসন এসব দেখতে পেয়ে যান, গন্ডার, তাহলে মানে এর থেকে ভাগ্যবান, ভাগ্যের আর মানে কোনো ইয়েই নেই। তো এইটা চেষ্টা করবেন করার। আর আরেকটা জিনিস, যদি আপনারা ডুয়ার্স থেকে মানে ভুটানের দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আইডি কার্ড রাখবেন সাথে। আইডি কার্ডটা এমনি রাখবেন সাথে সবসময়, সেটা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এগুলো মোটামুটি সবসময় ক্যারি করবেন। তো এগুলোই ইম্পর্টেন্ট কথা ছিল কিছু। আর আসার আগে অবশ্যই ইনসেক্ট রেপিলেন্ট, তারপরে মসকিউটো রেপিলেন্ট, এগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন জঙ্গলে বিশেষ করে ঘুরতে আসলে। আর কিছু অ্যান্টিসেপটিক ক্রিমস এগুলো নিয়ে আসবেন, ডেটল, সুথল, এগুলো একটু নিয়ে আসবেন, ব্যাস, তাহলেই খুব ভালো করে আপনাদের জার্নিটা কাটবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা জঙ্গল ঘুরতে আসেন তাহলে গরুমারা বা জলদাপাড়া যেখানে ইচ্ছা আপনারা থাকতে পারেন, কিন্তু যদি আপনারা অ্যানিমালস দেখতে আসেন, মানে হচ্ছে সাফারি করতে এসে অ্যানিমালস দেখতে চান, তাহলে জলদাপাড়ার থেকে কিন্তু আর বেটার কিছু হয় না। সেখানেরই সাফারি করুন, সেখানেই থাকুন, জলদাপাড়াটাকে বেশি প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন। তো এটা এবার যার যার পার্সোনাল ব্যাপার, যারা একটু রিল্যাক্স করতে চায়, জঙ্গল দেখতে চায়, অনুভব করতে চায়, তারা গরুমারা জলদাপাড়া উভয়তেই আসতে পারে, ঘুরতে পারে, থাকতে পারে। কিন্তু যারা শুধুমাত্র একটুখানি বেশি অ্যানিমালস দেখতে চায় তারা কিন্তু জলদাপাড়াটাকে বেশি প্রেফার করতে পারেন, মানে আমাদের পার্সোনাল মত অনুযায়ী। চলুন আবার নতুন একটা পর্বে দেখা হচ্ছে নতুন কোনো জায়গার সাথে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যেতে হবে। আসছিলাম সেদিনকার কিন্তু আমরা বার্থডে খাবারতে লাঞ্চ করেছিলাম যেটা কিনা মালদায়, কিন্তু আজকে যখন ফেরার সময় তখন এখন বাজে ঘড়িতে 11টা। তো এখন আমরা এসেছি হচ্ছে মাদার্স হাটে, এটা হচ্ছে কৃষ্ণনগরে, যেটা খুব ভালো, আপনাদেরকে অ্যাম্বিয়েন্সে দেখালাম, খুব ভালো একটা রেস্টুরেন্ট অপশন। এখানে নানা রকমের কুজিন পাওয়া যায়, কন্টিনেন্টালও পাওয়া যায়, চাইনিজ, কোরিয়ান, বেঙ্গলি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আর খুব ভালো কোয়ালিটি। ভিড় থাকে প্রচণ্ড, তবে প্রত্যেকটি ফিমেল এখানে কিন্তু সার্ভ করে, এবং যারা ওয়ার্কার্স তারা প্রত্যেকেই ফিমেল, উইচ ইজ ভেরি গুড। আর এখানে কিন্তু একটা সার্ভিং রোবটের মাধ্যমে সার্ভ করা হয়, উইচ ইজ ভেরি ইনোভেটিভ। তো এটাও আমার খুব ভালো লাগলো, এটা অন্য কোথাও আমরা দেখিনি। আমি আমাদের ভিডিও এন্ড করে দিয়েছিলাম, আমি ইনফ্যাক্ট আমাদের এন্ডিং ভিডিওটা আগেই করে দিয়েছি, কিন্তু এইটা আমি মাঝখানে কিন্তু এই কারণে ঢোকাচ্ছি ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমরা ভাবিনি যে ফেরার পথে একটা ভালো রেস্টুরেন্ট পাবো। আপনাদেরকে জানিয়ে রাখলাম, যদি কখনো আপনারা এখান থেকে যাতায়াত করেন তাহলে অবশ্যই কৃষ্ণনগরে এই মাদার্স হাট রেস্টুরেন্টে আপনারা কিন্তু এসে আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যে কোনো একটাই সারতে পারেন। ডুয়ার্সের এই যাত্রা আজ শেষ হলো বটে, কিন্তু পাইন গাছের ফাঁকে লুকিয়ে থাকা রোদের হাসি, ডুয়ার্সের বন্যতার সৌন্দর্য এবং লাভা মনেস্ট্রির গভীর শান্তি আমাদের হৃদয়ে রোমাঞ্চের কবিতার পাতায় সারা জীবন লেখা থাকবে। তবে এক নতুন যাত্রার জন্য আমরা আবার রওনা দিয়েছি, যেখানে সমুদ্রের রং আর গল্প দুটোই একটু আলাদা। তাই অপেক্ষায় থাকুন পরের সিরিজের জন্য, কারণ পরবর্তী সিরিজটি আপনাদের অবাক করবেই। তাই আজকের মতো মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের তরফ থেকে গুড বাই।